চাঁদের আলো আর কুয়াশার চাদরে ঢাকা পড়েছিল সবকিছু। থর্ন আর পেট্রোভা যেন ছায়ার মতো ঘুরে বেড়াচ্ছিলেন প্রাচীন পাথরগুলোর মাঝে। তাদের দলটা গোপনীয়তার শপথ নিয়েছিল। কয়েক সপ্তাহ ধরে তারা সাধারণ প্রত্নতাত্ত্বিক জরিপের আড়ালে নিজেদের গবেষণা চালিয়ে যাচ্ছিল। কিন্তু আসল সত্যটা ছিল আরও অসাধারণ। তাদের হাতে ছিল বিশেষ ধরনের শব্দনির্গমনকারী যন্ত্র আর যত্নের সাথে তৈরি করা নিওলিথিক যুগের পারকাশন সরঞ্জাম। তারা এমন কিছু উন্মোচন করার দ্বারপ্রান্তে ছিল যা ইতিহাস আর পদার্থবিজ্ঞানের সব প্রচলিত ধারণাকে চ্যালেঞ্জ করে। দিনের বেলায় তারা তথ্য সংগ্রহ করত আর মানচিত্র তৈরি করত, কিন্তু রাতের আধারে তাদের আসল কাজ শুরু হতো পাথরের বৃত্তের চারপাশে অনুরণিত কম্পাঙ্কগুলো পরিমাপ করা। পাথরগুলো নির্দিষ্ট স্বরে অদ্ভুতভাবে কাঁপত। কিছু পাথর থেকে গভীর, প্রায় তিমির মতো গোঙানির শব্দ আসত। আবার কিছু পাথর থেকে স্পষ্ট, স্ফটিকের মতো একরকম গুঞ্জন শোনা যেত। কিন্তু যখন তারা একটি সুনির্দিষ্ট, প্রাচীন বিন্যাস, যা হিল স্টোনের নিচে একটি সিল করা চেম্বারে পাওয়া একটি বহু পুরনো খোদাই করা নকশায় লিপিবদ্ধ ছিল, পুনরায় তৈরি করল, তখনই এক অলৌকিক ঘটনা ঘটল। পাথরগুলো যেন সুরেলা গান গেয়ে উঠল। তাদের মধ্যে একটি নিম্ন কম্পাঙ্কের স্থিতিশীল তরঙ্গ তৈরি হল, যা গরম বাতাসের মতো চারপাশে কাঁপছিল। কেন্দ্রের একটি ফুটবল আকারের পাথর কাঁপতে শুরু করল, উপরে উঠল এবং শূন্যে ভাসতে লাগল, শব্দের একটি অদৃশ্য, স্পন্দিত ক্ষেত্রে স্থগিত হয়ে। প্রভাবটি মাত্র কয়েক মুহূর্ত স্থায়ী হল এবং নরম একটা শব্দ করে থেমে গেল। কিন্তু এটাই যথেষ্ট ছিল। তত্ত্বটি বাস্তব ছিল। স্টোনহেঞ্জ কেবল একটি স্মৃতিস্তম্ভ ছিল না, এটি ছিল একটি যন্ত্র, একটি শাব্দিক ইঞ্জিন, পাথর আর শব্দ দিয়ে গড়া এক শক্তির উৎস। তারা বুঝতে পারল যে কাপাকৃতির খোদাইগুলো প্রতীকী বা অলংকারিক ছিল না, সেগুলো ছিল নিখুঁতভাবে তৈরি টিউনিং ফর্ক, যার মধ্য দিয়ে হারমোনিক শক্তি গঠিত ও প্রসারিত হতো। পাথরগুলো নিষ্ক্রিয় বস্তু ছিল না, তারা ছিল এক হারিয়ে যাওয়া সিম্ফনির বাদ্যযন্ত্র। আবিষ্কারের রোমাঞ্চ দ্রুত ভয়ে পরিণত হল। যদি শুধু শব্দই বস্তুকে ভাসিয়ে রাখতে পারে, তাহলে এই ভুলে যাওয়া প্রযুক্তি আর কি কি উন্মোচন করতে পারে। তাদের প্রথম সফল উত্তোলন প্রচেষ্টার পরের দিনগুলোতে স্থানটির চারপাশে এক অদ্ভুত উত্তেজনা বিরাজ করছিল। থর্ন, পেট্রোভা এবং তাদের দল বিস্ময়ে আর উদ্বেগের সমান মিশ্রণে ভরপুর হয়ে পরবর্তী ধাপের জন্য প্রস্তুত হচ্ছিল, একটি পূর্ণ আকারের মেগালিথ উত্তোলনের দুঃসাহসিক প্রচেষ্টা। তত্ত্বটি ছিল সাহসী, নিখুঁতভাবে সাজানো কম্পাঙ্কের মিশ্রণের মাধ্যমে ইতিহাসের পাতা থেকে হারিয়ে যাওয়া আচার অনুষ্ঠানগুলোর অনুকরণ করে প্রাচীন মানুষরা এই বিশাল পাথরগুলো গায়ের জোরে নয়, শব্দ ব্যবহার করে সরাতে পারত। সেই ভুলে যাওয়া আচারটি পুনরুদ্ধার করা তাদের জন্য এক নেশায় পরিণত হল। তারা কাছাকাছি কবরস্থান থেকে উদ্ধার করা হাড়ের বাঁশির টুকরাগুলো পরীক্ষা করল, প্রাচীন কক্ষগুলোর অ্যাকোস্টিক বিশ্লেষণ করল এবং আবহাওয়াক্ষপ্রাপ্ত পাথরে খোদাই করা ছন্দগুলোকে রিভার্স ইঞ্জিনিয়ার করল। সবকিছুই একটি পরিশীলিত, আচারিক পারফরম্যান্সের দিকে ইঙ্গিত করছিল। জপ, ড্রাম বাজানো এবং বাজুযন্ত্র, যা সঙ্গীতের জন্য নয়, বরং অনুরণনের জন্য ডিজাইন করা হয়েছিল। শক্তির জন্য। পরীক্ষার রাতে বৃত্তটি গতিশীল হয়ে উঠল। ড্রামাররা আদিম, বজ্রের মতো ছন্দ বাজাতে লাগল, যা অনুরণিত হয়ে ভেসে যাচ্ছিল চারপাশের প্রান্তরে। কণ্ঠস্বর, হারমোনিক ওভারটোন তৈরি করার জন্য প্রশিক্ষিত, শত শত বছরের নির্বতার নিচে চাপা পড়া সুরগুলো জপ করতে লাগল। হাড়ের বাঁশিগুলো, যত্ন করে সুর করা ছন্দের সাথে এক সুরে বেজে উঠল। প্রতিটি নোট হিসাব করা হয়েছিল, প্রতিটি তাল বৈজ্ঞানিক নির্ভুলতার সাথে স্থাপন করা হয়েছিল। মেগালিথ কাঁপতে শুরু করল। এর নিচের মাটি এমন এক কম্পাঙ্কে কাঁপছিল যা কান পেরিয়ে হাড়ে প্রবেশ করছিল। একটা গোমানো কম্পন সহকারে বিশাল পাথরটা উঠতে শুরু করল, মাধ্যাকর্ষণকে অগ্রাহ্য করে, শত শত বছরের যুক্তি এবং পরিচিত বিজ্ঞানের সীমা ছাড়িয়ে। এটা শূন্যে ভাসতে লাগল, যেন পৃথিবীর নিজমগুলোকেই অস্বীকার করছে। তারপর কোনো সতর্কতা ছাড়াই ঘটনাটা ঘটল। ভাসমান পাথর থেকে একটা ঝলমলে স্পন্দন বেরিয়ে চারদিকে ছড়িয়ে পড়ল। বাতাস ঘন হয়ে উঠল, তাপহীন আলোয় বিকৃত হতে লাগল। তাদের কানে স্ট্যাটিক শব্দ ভরে গেল। তাদের চারপাশের স্থানের প্রতিটি তন্তুর মধ্য দিয়ে এক অদ্ভুত কম্পন প্রতিধ্বনিত হল। পাথরগুলো, মাটি, বাতাস সবকিছুই সাড়া দিল। তারা কেবল একটি প্রাচীন প্রক্রিয়াকে জাগিয়ে তোলেনি, তারা একটি সুপ্ত শক্তিকে সক্রিয় করেছিল যা যুগ যুগ ধরে আবার শোনা যাওয়ার অপেক্ষায় ছিল। উত্তোলনের বিজয়ী বিস্ময় কয়েক সেকেন্ডের মধ্যেই আতঙ্কে পরিণত হল। বিশাল পাথরটি শূন্যে ভাসতে থাকার সময় এর থেকে বেরিয়ে আসা অদ্ভুত স্পন্দন চারপাশের জগৎকে বিকৃত করতে শুরু করল। দলের পায়ের নিচের মাটি আর দৃঢ় মনে হচ্ছিল না, এটি একটি অপরিচিত ছন্দে স্পন্দিত হচ্ছিল, যেন পৃথিবীর নিজস্ব হৃদস্পন্দন আছে। সময় যেন প্রথমে ধীর হয়ে গেল, তারপর সামনের দিকে ঝাঁপিয়ে পড়ল, তারপর খণ্ড খণ্ড হয়ে গেল, যা আর একসাথে খাপ খাচ্ছিল না।
তারপর আসল বিভ্রম। কাঁপানো বাতাসের মধ্য থেকে মূর্তিগুলো ভেসে উঠল, ভুতুড়ে, স্বচ্ছ, তবুও স্পষ্টভাবে মানব। পশম আর চামড়ায় আবৃত প্রাচীন নির্মাতারা নির্বে পাথরগুলোর চারপাশে ঘুরে বেড়াচ্ছিল। তাদের হাতে ছিল আদিম সরঞ্জাম, কিন্তু তাদের চলাচলে এমন এক কমনীয়তা আর উদ্দেশ্য ছিল যা সংগ্রাম নয়, বরং দক্ষতা নির্দেশ করছিল। তাদের চোখগুলো মৃদুভাবে জ্বলজ্বল করছিল, আলো দিয়ে নয়, বরং গভীর ও প্রাচীন জ্ঞান দিয়ে। তারা কোনো শব্দ করছিল না, তবুও তাদের মুখগুলো মন্ত্র উচ্চারণে নড়ছিল। তাদের পেছনে দীর্ঘকাল অদৃশ্য হয়ে যাওয়া কাঠামোগুলো ঝলকে দেখা যাচ্ছিল, কাঠের বৃত্ত, বনফায়ার এবং উঁচু মাটির ঢিবি। সময় ভেঙে গিয়েছিল এবং স্টোনহেঞ্জ অতীতের এক জানালায় পরিণত হয়েছিল, কিন্তু এর সৌন্দর্য দ্রুত আতঙ্কে পরিণত হল। একটি গভীর কর্কশ গর্জন, মানুষের নয়, পশুর নয়, স্থির পাথরগুলোর ভেতর থেকে প্রতিধ্বনিত হল। এটি এই পৃথিবীর শব্দ ছিল না, তবুও এটি দলকে সহজাত ভয়ে আঘাত করল। শিকারের ডিএনএতে যে ভয় থাকে, সেই ধরনের ভয়। ভুতুড়ে কর্মীরা তাদের নির্ব কাজ বন্ধ করে দিল এবং ঘুরল, যেন তারা এমন কিছু শুনছিল যা কেবল তারাই শুনতে পাচ্ছিল। পাথরগুলো নড়তে শুরু করল, প্রথমে সূক্ষ্মভাবে, তারপর দৃশ্যত, সারিবদ্ধ হচ্ছে, ঘুরছে, প্রায় শ্বাস নিচ্ছে। পেট্রোভা চিৎকার করে উঠল যখন মেগালিথটি কোনো মানুষের হস্তক্ষেপ ছাড়াই মাঝাকাশে হেলে গেল এবং নিজেকে পুনরায় সারিবদ্ধ করল। এটা আর কেবল একটা পরীক্ষা নয়, থর্ন বিটবিট করে বলল, তার কণ্ঠস্বর ফাঁপা শোনাচ্ছিল। পাথরগুলো, তারা নিজেদের পুনরায় সারিবদ্ধ করছে। তাদের মনে আছে। দল খুব দেরিতে বুঝতে পারল তারা কি করেছে। বিন্যাসটি আবার তৈরি হচ্ছিল, পাথরের নয়, শব্দ আর সময় দিয়ে নির্মিত একটি প্রাচীন প্রবেশদ্বার। এবং এটি খুলছিল। প্রবেশদ্বারটি খুলছিল এবং বাস্তবতা নিজেই টুকরো টুকরো হতে শুরু করছিল। যা প্রথমে ক্ষীণ অসঙ্গতি হিসেবে শুরু হয়েছিল, তা দ্রুত একটি পূর্ণাঙ্গ অস্থায়ী ভাঙনে পরিণত হল। ল্যান্ডস্কেপ বিকৃত হল, রঙগুলো একে অপরের সাথে মিশে গেল। ঠান্ডা বাতাস পাথরগুলোর ওপর দিয়ে বয়ে গেল, সাথে নিয়ে এলো ফিসফিসানি এমন সব ভাষায় যা হাজার হাজার বছর ধরে কোনো জীবিত জিহ্বা কথা বলেনি। কিছু কণ্ঠস্বর কাঁদছিল, অন্যরা জপ করছিল। একটি কণ্ঠ বিরক্তিকরভাবে কাছাকাছি কেবল হাসছিল। ভুতুড়ে মূর্তিগুলো আর ক্ষীণ বিভ্রম ছিল না, তারা গভীরতা, ওজন এবং উপস্থিতি লাভ করল। তারা দলের মধ্যে দিয়ে চলাচল করছিল, পর্যবেক্ষক হিসাবে নয়, যেন তারা কখনই চলে যায়নি। একজন পেট্রোভার মধ্য দিয়ে চলে গেল এবং সে কেঁপে উঠল, প্রবলভাবে কাঁপতে লাগল, যেন তার আত্মাকে তুষারপাত স্পর্শ করেছে। অতীত কেবল বর্তমানে রক্তক্ষরণ করছিল না, এটি এর অংশ হয়ে উঠছিল। এর চেয়েও খারাপ, মেগালিথগুলো ক্রমবর্ধমান তীব্রতার সাথে নড়তে শুরু করল। তারা নিখুঁত জ্যামিতিক নির্ভুলতায় ঘুরছিল, নিজেদেরকে এমন এক মহাজাগতিক নীল নকশার সাথে সারিবদ্ধ করছিল যা কাগজে নয়, পৃথিবীর কম্পাঙ্কগুলিতেই এনকোড করা ছিল। পাথরগুলো যখন তাদের স্থানে স্থির হল, তখন গভীর সুর বের হল যা বাতাসকে আঘাত করা ঘণ্টার মতো কাঁপিয়ে তুলল। এবং তারপর আবার সেই গর্জন এল। এটি কেবল শব্দ ছিল না, এটি একটি উপস্থিতি ছিল, একটি চেতনা, প্রাচীন এবং এলিয়েন। স্টোনহেঞ্জ নির্মাণের পেছনের শক্তি আলোড়িত হচ্ছিল, দলের দ্বারা অজান্তেই পুনরায় তৈরি করা সুনির্দিষ্ট হারমোনিক কি দ্বারা জাগ্রত হয়েছিল। যখন সুরগুলো তাদের চরম শিখরে পৌঁছাল, তখন গঠনের কেন্দ্রে স্বচ্ছ শক্তির একটি রিং ঝলমল করে উঠল। বৃত্তের ভেতরের স্থানটি একটি জীবন্ত জিনিসের মতো বেঁকে গেল এবং স্পন্দিত হল। থর্নের কণ্ঠস্বর কাঁপছিল, আমাদের এটা বন্ধ করতে হবে এখনই, এটা স্থিতিশীল হওয়ার আগে। কিন্তু তারা যখন সনিক এমিটারগুলো ভেঙে ফেলার জন্য এবং যন্ত্রগুলো নিরূপ করার জন্য তাড়াহুড়ো করছিল, তখন শক্তি তাদের নিয়ন্ত্রণের বাইরে চলে গেল। পোর্টাল, যুগের মধ্যে প্রবেশদ্বার, আর তাত্ত্বিক ছিল না, এটি বাস্তব ছিল, এবং কিছু একটা ইতিমধ্যেই এর মধ্য দিয়ে ঠেলে আসছিল। বাতাস অনুরণনে চিৎকার করে উঠল। প্রাচীন কম্পাঙ্কের এক সাইরেঙ্গান পাথরগুলো থেকে বেরিয়ে এসে একসময়কার শান্ত রাতকে এক কম্পমান বিশৃঙ্খলার ঝড়ে পরিণত করল। যন্ত্রগুলো চাপে ভেঙে গেল, এমিটারগুলো অতিরিক্ত লোড হয়ে তীব্রভাবে স্ফুলিঙ্গ ছড়াতে লাগল। তবু শব্দ, ভয়ঙ্কর ঐক্তান, আরও জোরে, আরও জীবন্ত হয়ে উঠল। মানুষের হাতের শক্তি দ্বারা চালিত না হয়ে স্টোনহেঞ্জ স্বায়ত্তশাসিত হয়ে উঠেছিল, এক প্রাচীন এবং সম্পূর্ণ বিদেশি বুদ্ধিমত্তা নিয়ে স্পন্দিত হচ্ছিল। ভুতুড়ে নির্মাতারা এখন দলের মধ্যে সম্পূর্ণরূপে বিচরণ করছিল। তাদের শরীর কোয়ার্জের মতো চকচক করছিল, তাদের চোখে কোনো আবেগ ছিল না, শুধুই হিসাব, পর্যবেক্ষণ। তারা মানুষের প্রতিধ্বনি ছিল না, বরং যন্ত্রের তত্ত্বাবধায়ক ছিল, গানের প্রত্যাবর্তনে জাগ্রত হয়েছিল। একজন পেট্রোভার চোখের দিকে তাকিয়েছিল, এবং এক সেকেন্ডের জন্য সে একটি মুখ নয়, বরং তারা নীহারিকা এবং ঠান্ডা, অনন্ত শূন্যতার প্রতিচ্ছবি দেখেছিল। তাদের উপরে আকাশ ভেঙে গেল।
একটি উল্লম্ব ফাটল খুল, কালো এবং বিশাল, মিটিমিটি নীল আলোয় বেষ্টিত। একটি নিচু ড্রোন শব্দ, যন্ত্র বা প্রাণী কোনটিই নয়, আকাশে প্রতিধ্বনিত হল। কেন্দ্রের মেগালিথগুলো আবার ভাসতে শুরু করল। এবার কিছুক্ষণ আগেও অদৃশ্য প্রতীকগুলো মৃদুভাবে জ্বলছিল। খোদাইগুলো, যা একসময় আবহাওয়াক্ষপ্রাপ্ত কাপমার্কের মতো মনে হয়েছিল, এখন উদ্দেশ্যপূর্ণ আলোয় স্পন্দিত হচ্ছিল। থর্ন নিঃশ্বাস বন্ধ করে শব্দ ঝড়ের মধ্য দিয়ে চিৎকার করে বলল, এটা শুধু একটা পোর্টাল নয়, এটা একটা বিকন, একটা সংকেত। এবং তারা এটা শুনেছে। শক্তি একটি চূড়ান্ত ঢেউ বৃত্ত থেকে বেরিয়ে এল, দলকে পিছন দিকে ছিটকে দিল। মনিটরগুলো বিস্ফোরিত হল। আলো নিভে গেল। নীরবতা নেমে এল, কিন্তু কেবল এক মুহূর্তের জন্য। পাথরের বৃত্তের কেন্দ্র থেকে কিছু একটা নামতে শুরু করল। মানুষ নেয়, এমনকি পুরোপুরি বস্তুত্ব নেয়। কোন এবং আলোর এক অবযব, পৃথিবীর জন্ম দেওয়া যে কোনো মিথের চেয়েও প্রাচীন। এর উপস্থিতি বাতাসে ভারীভাবে চেপে বসল। তাদের হতাশায় দলটি শেষ চেষ্টা করল। বিদ্যুৎ বন্ধ করে দিল, যন্ত্রগুলো ভেঙে ফেলল, প্রাচীন প্রতিশোর চিৎকার করল, কিন্তু খুব দেরি হয়ে গিয়েছিল। সংকেত গ্রহণ করা হয়েছিল, আর তার কারা সাড়া দিয়েছিল।